আজ 20 এপ্রিল সোমবার। দেখে নিন আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভোটের আগে মগরাহাটে বড় খেলা, হুমায়ুন কবিরের দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রার্থী নিজে। অন্ধকারেও থামেনি জনস্রোত, মোবাইলের আলোয় নওসাদের সভা সাগরদিঘিতে। নন্দীগ্রামে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য, ওপরওয়ালার মার, মন্তব্য শুভেন্দুর। 23 তারিখ ভোর 5টা থেকে নন্দীগ্রামে কর্মীদের বড় কাজ দিলেন অভিষেক। পবিত্র আর অপবিত্রের লড়াই, কার উদ্দেশ্যে এই খোঁচা? চৌঠামের পর বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী নিশ্চিত, পুরুলিয়া থেকে মোদির বড় দাবি। প্রধানমন্ত্রীর আচরণে চমক, ঝালমুড়ির দোকানে হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউটাউনে খালের পারে কারি কারি আধার কার্ড, নাম ছাড়তে বিএলওর কারসাজি, বিস্ফোরক তৃণমূল। বিল পাশের বিরোধিতায় কংগ্রেসের পাশে তৃণমূল, মমতাকে ফোনে ধন্যবাদ সোনিয়ার। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। হুমায়ুন কবিরের দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন প্রার্থী নিজে। ভোট যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে বড় ধাক্কা খেলেন হুমায়ুন কবির। নির্বাচনের ঠিক আগে তার দলের প্রার্থী দল ছেড়ে তৃণমূল শিবিরে যোগ দেন এবং সঙ্গে নিয়ে যান বহু সমর্থক ও এজেন্টকে। আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী মোহাম্মদ আবু সিদ্দিক লস্কর তৃণমূলের পার্টি অফিসে গিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। শনিবার তৃণমূল প্রার্থী শামীম আহমেদের হাত থেকে তিনি জোড়া ফুলের পতাকা গ্রহণ করেন। এই দলবদলের ফলে এলাকায় হুমায়ুন কবিরের সংগঠন ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে দাবি তৃণমূলের। এই আকস্মিক সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে উঠে এসেছে হুমায়ুনের ভাইরাল ভিডিওর প্রসঙ্গ। দল থেকে প্রার্থীর ঘনিষ্ঠদের মতে এই ভিডিওর জেরে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছিলেন কর্মীরা এবং দলের নেতৃত্বের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছিল, ফলে কর্মীদের মনোবল ভেঙে যায়। এদিকে তৃণমূলের বক্তব্য, রাজ্যের উন্নয়নের স্রোতে সামিল হতেই এই যোগদান। তাদের দাবি, বিরোধী শিবিরে ভাঙনি প্রমাণ করছে মগরাহাট পশ্চিমে পাল্লা কার দিকে ভারী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ঘটনা হুমায়ুন কবিরের লড়াইকে আরো কঠিন করে তুলল। এই দল বদলের ফলে হুমায়ুন কবির কি ভোটে ধাক্কা খাবে? আপনাদের কি মতামত কমেন্টে জানান। অন্ধকারেও থামেনি জনস্রোত, মোবাইলের আলোয় নওসাদের সভা সাগরদিঘিতে। মুর্শিদাবাদে সাগরদিঘিতে শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে চরম উত্তেজনা তৈরি হয়েছে। বামফ্রন্ট, আইএসএফ এবং এসডিপিআই যৌথভাবে প্রার্থী করেছে মশিউর রহমানকে, যিনি আইএসএফ এর খাম প্রতীক নিয়ে লড়াই করছেন। তৃণমূল ছেড়ে সম্প্রতি এসডিপিআই এর যোগ দেওয়ার পরই তার প্রার্থী হওয়ায় রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী বিদায়ী বিধায়ক বাইরন বিশ্বাস, কংগ্রেসের মনোজ চক্রবর্তী এবং বিজেপির তাপস চক্রবর্তীর লড়াইয়ে রয়েছেন। শনিবার রাতে মশিউরের সমর্থনে প্রচারে আসেন আইএসএফ এর বিধায়ক নওসাদ সিদ্দিকী। প্রাকৃতিক দুর্যোগের সত্ত্বেও সভায় বিপুল জনসমাগম হয়। মাঝপথে লোডশেডিং এ এলাকা অন্ধকারে ডুবে গেলেও মোবাইলের আলো জ্বালিয়ে সভা চালানো হয়, যা সমর্থকদের উৎসাহ আরো বাড়িয়ে দেয়। নওসাদ সিদ্দিকী দাবি করেন, মানুষ কংগ্রেস ও তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং 23শে এপ্রিল ভোটে তারা জবাব দেবে। মশিউর রহমানও নিজের জনসমর্থনের বিষয়ে আত্মবিশ্বাসী, তবে চূড়ান্ত ফলাফল জানা যাবে 4 মে। নন্দীগ্রামে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য, ওপরওয়ালার মার, মন্তব্য শুভেন্দুর। ভোটের আগে নন্দীগ্রামে উত্তেজনার আবহে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথা থেকে বিস্ফোরণ ঘটলো এবং কিভাবে হলো তা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। এই প্রসঙ্গে নন্দীগ্রামের বিরোধী দলনেতা তথা বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কড়া মন্তব্য করে একে ওপরওয়ালার মার বলে দাবি করেন। শুভেন্দু অধিকারীর বক্তব্য, বাড়িতে বোমা মজুদ থাকার কারণেই বিস্ফোরণ ঘটে এবং এতে নিজের পরিবারেরই ক্ষতি হয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন, তৃণমূল এবার ভোটে জিততে পারবে না এবং হিন্দু মুসলমান কেউই তাদের ভোট দেবে না, তাই আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে কম আশা নিয়েও কটাক্ষ করেন। এছাড়া মেদিনীপুর জেলার 35টি আসনের একটিতেও তৃণমূল জিতবে না এবং 152টি আসনে জিতে বিজেপির সরকার গঠন করবে বলেও দাবি করেন তিনি। অন্যদিকে তৃণমূল নেতা শামসুল ইসলামের বাড়িতে বিস্ফোরণের পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমা উদ্ধার করেছে বলে জানা গেছে। যদিও পরিবারের দাবি, বাইরে থেকে দুষ্কৃতীরা হামলা চালানোর ফলেই এই বিস্ফোরণ ঘটেছে। 23 তারিখ ভোর 5টা থেকে নন্দীগ্রামে কর্মীদের বড় কাজ দিলেন অভিষেক। আগামী 23 তারিখ প্রথম দফার ভোটে নন্দীগ্রাম সহ 152টি আসনে নির্বাচন হতে চলেছে। এই আবহে নন্দীগ্রামে প্রচারে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে তিনি বলেন, নন্দীগ্রামে পবিত্র আর অপবিত্র লড়াই এবং ঘোষণা করেন তৃণমূল জিতলে হলদি নদীর ওপর সেতু নির্মাণ করা হবে।
অভিষেক দাবি করেন 2021 সালে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছিল এবং 5 বছর ধরে নন্দীগ্রামের উন্নয়ন থমকে রয়েছে। এবারের নির্বাচনকে তিনি প্রতিশোধের ভোট বলেও উল্লেখ করেন। পাশাপাশি বিজেপি ও ইলেকশন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আরো বলেন, তৃণমূলের সেবাশ্রয় দেখে বিজেপি স্বাস্থ্য শিবির করছে এবং ধর্মের নামে রাজনীতি করছে। অভিষেকের দাবি, তৃণমূল 25,000-এরও বেশি ভোটে নন্দীগ্রামে জিতবে। তিনি ভোটের দিন ভোর থেকে রাস্তায় থাকার আহ্বান জানান এবং বলেন, যতই করো রামের নাম, বিজেপি হারবে নন্দীগ্রাম। পুরুলিয়া থেকে মোদির বড় দাবি, চৌঠা মের পর বাংলায় বিজেপির মুখ্যমন্ত্রী নিশ্চিত। রবিবার পুরুলিয়ায় জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন, আগামী চৌঠা মের পর বাংলায় বিজেপি মুখ্যমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। সাধারণত নির্বাচনের ফল নিয়ে আগাম মন্তব্য না করলেও এদিন তিনি দাবি করেন, মানুষের সারা থেকে স্পষ্ট বিজেপি সরকার গঠন করবে। তার অভিযোগ, তৃণমূলের 15 বছরের শাসনে দুর্নীতি বেড়েছে এবং রাজ্যের মানুষ অতিষ্ঠ। মোদী শিল্প ও কর্মসংস্থানের দুরবস্থা নিয়েও রাজ্য সরকারকে আক্রমণ করেন। তার বক্তব্য, ভয়ের পরিবেশ, কাটমানি, বিদ্যুৎ সংকট এবং মাফিয়া তন্ত্রের কারণে বাংলা থেকে শিল্প ও বিনিয়োগ সরে গেছে। শিল্পের জন্য ভরসার পরিবেশ দরকার, যা বিজেপি দিতে পারবে বলে দাবি তার। পুরুলিয়ার খরা ও পানীয় জলের সমস্যাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক সম্পদ থাকা সত্ত্বেও মানুষ জল ও জীবিকার সংকটে ভুগছে, আর সিন্ডিকেট ও অবৈধ খননের দাপট বাড়ছে। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে মোদী আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, বাংলার মানুষ পরিবর্তন চাইছে এবং চৌঠা মের পর বিজেপি সরকার নিশ্চিত। প্রধানমন্ত্রীর আচরণের চমক, ঝালমুড়ির দোকানে হঠাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়গ্রামে জনসভা শেষ করে ফেরার পথে হঠাৎই রাস্তার ধারে একটি ঝালমুড়ির দোকানে ঢুকে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজকলেজ মোড়ে ঘটে যাওয়া এই ঘটনায় বিস্মিত স্থানীয় মানুষ থেকে দলীয় কর্মীরা। মুহূর্তটি ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। জানা গিয়েছে, সভামঞ্চ থেকে হেলিকপ্টারে ওঠার আগে আচমকায় রাস্তার দিকে এগিয়ে যান তিনি। এরপর রাজকলেজ মোড়ের স্বপন লালের স্পেশাল মুড়ির দোকানে ঢুকে সকলকে অবাক করে দেন। দোকানের মালিক বিক্রম সাউ, যিনি বিহারি বাবু নামে পরিচিত, এখনো সেই অভিজ্ঞতায় অভিভূত। বিক্রমের কথায় প্রধানমন্ত্রী তার নাম জিজ্ঞাসা করে ঝালমুড়ি বানাতে বলেন। মুড়ি খেয়ে প্রশংসা করেন এবং পরিবারের খোঁজ খবর নেন। এই ঘটনাকে তিনি নিজের জীবনের সৌভাগ্য বলে মনে করছেন। বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এমন সহজ সরল জনসংযোগ খুবই বিরল। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাধারণ মানুষের সঙ্গে মিশে চপ ভাজা বা চা বানাতে দেখা গিয়েছে। সেই প্রেক্ষাপটে মোদীর এই মুড়ি যোগ নতুন রাজনৈতিক বার্তা দিচ্ছে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। নিউটাউনে খালের পারে কারি কারি আধার কার্ড, নাম ছাড়তে বিএলওর কারসাজি, বিস্ফোরক তৃণমূল। ভোটের আবহে নিউটাউনের সুলানগুড়ি দক্ষিণ পাড়ায় খালের পাড় থেকে 400-র বেশি আধার কার্ড উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রবিবার দুপুরে স্থানীয় বাচ্চারা খেলার সময় একটি বস্তা দেখতে পেয়ে সন্দেহ করে। পরে স্থানীয়রা এসে বস্তা খুলে বিপুল সংখ্যক আধার কার্ড দেখতে পান। দাবি করা হয়েছে, উদ্ধার হওয়া সব আধার কার্ডে সুলানগুড়ি দক্ষিণ পাড়া এলাকার ঠিকানা রয়েছে, অর্থাৎ সেগুলি স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ উঠেছে, ভোটার তালিকায় নাম তোলার জন্য জমা দেওয়া নথি থেকে বেছে বেছে তৃণমূল সমর্থকদের আধার কার্ড সংগ্রহ করে খালের পাড়ে ফেলে দেওয়া হয়েছে। স্থানীয় তৃণমূল নেতার দাবি, এই কাজের জন্য বিজেপি সমর্থিত বিএলও জড়িত এবং এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল। উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা যাচাই নিয়ে রাজ্য জুড়ে উত্তেজনা চলছে। এই পরিস্থিতিতে আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হওয়ায় উদ্বেগ বেড়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে এই নিয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনা তদন্ত শুরু হয়েছে এবং কী রহস্য সামনে আসে সেটাই এখন দেখার বিষয়। বিল পাশের বিরোধিতায় কংগ্রেসের পাশে তৃণমূল, মমতাকে ফোনে ধন্যবাদ সোনিয়ার। বিরোধীদের তীব্র বিক্ষোভের মুখে মহিলা সংরক্ষণ বিলকে সামনে রেখে ডিলিমিটেশন পাশ করানোর কেন্দ্রের চেষ্টা ব্যর্থ হয়। কংগ্রেস তৃণমূল সহ বিরোধী জোটের ঐক্যবদ্ধ অবস্থানের ফলে লোকসভা আসন পুনর্বিন্যাসের উদ্যোগ কার্যত থমকে যায়। এই সাফল্যের অন্যতম কৃতিত্ব দেওয়া হয়েছে সোনিয়া গান্ধী, যিনি শুরু থেকে বিরোধীদের রণকৌশল তৈরিতে সক্রিয় ছিলেন। শনিবার রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে কক্ষে বৈঠকে এসে সোনিয়া গান্ধী উপস্থিত নেতাদের উৎসাহ দেন। এরপরেই শুরু হয় উদযাপন। কংগ্রেস সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই এই কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। শুক্রবার লোকসভায় মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংবিধান সংশোধনী বিল পাশ হতে পারেনি। এই প্রেক্ষিতে তৃণমূল 21 জন সাংসদকে ভোটাভুটিতে পাঠানোর জন্য সোনিয়া গান্ধী ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান। রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং অখিলেশ যাদবও শুভেচ্ছা জানান। অসুস্থতা সত্ত্বেও সোনিয়া গান্ধীর সক্রিয় ভূমিকা ও বিরোধীদের ঐক্যের ফলে বিলটি আটকে যায়, যেখানে সরকার পায় 298টি ভোট এবং বিরোধীরা পায় 230টি ভোট। রবিবাসরীয় প্রচারে গিয়ে জন্মদিনের কেক কাটলেন দিলীপ। কি বললেন? প্রথম দফায় নির্বাচনের আগে শেষ রবিবাসরীয় প্রচারে খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ভিন্ন মেজাজে ধরা দিলেন। প্রচারের ফাঁকেই কর্মী সমর্থকদের সঙ্গে সস্ত্রীক জন্মদিনের কেক কাটেন তিনি, যা এদিনের প্রচারে আলাদা মাত্রা যোগ করে।
অক্ষয় তৃতীয়ার দিন প্রচার চালানোর পাশাপাশি কেক কেটে কর্মীদের সঙ্গে সময় কাটান দিলীপ ঘোষ। তিনি জানান, সাধারণত জন্মদিনে বিশেষ কোনো অনুষ্ঠান করেন না, বাড়িতে থাকলে মাছ ভাত খান ও পুজো দেন, এর বাইরে কোনো আয়োজন থাকে না। এদিনও তেমনই সাদামাটা ভাবে দিন কাটান। রবিবার 26 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়ে কাউন্সিলর ও তার স্ত্রীকে নিয়ে শিব মন্দির ও হনুমানজির পুজো করেন। পরে বাড়ি ফিরে পায়েস খাওয়ার কথাও জানান তিনি। ফিটনেস ও নিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য পরিচিত দিলীপ ঘোষ ব্যস্ত প্রচারের মধ্যেও সেই নিয়ম বজায় রাখার চেষ্টা করে চলেছেন। প্রচারে বেরিয়ে আগেও তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন এবং জানিয়েছেন, গুন্ডা মাফিয়াদের বিরুদ্ধে লড়াই করে তিনি রাজনীতি করেছেন। তবে এদিনের প্রচারে ছিল একটু অন্যরকম ছোঁয়া। পুজো, কেক কাটা আর কর্মী সমর্থকদের সঙ্গে সময় কাটানোতেই কেটেছে তার দিন। মোদির মঞ্চে জায়গা হলো না বিজেপি প্রার্থীর। ভোটের মুখে অন্তর্দ্বন্দ্বে অস্বস্তিতে পড়ল পদ্ম শিবির। বিধানসভা নির্বাচনের মুখে বাঁকুড়ার বড়জোড়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরে বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। সভায় জেলার বিধায়ক ও প্রার্থীদের অনুপস্থিতি ঘিরে দলীয় কোন্দল সামনে আসায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা। সাধারণত এমন সভায় প্রার্থীদের মঞ্চে তুলে ধরা হলেও এদিন ওন্দা কেন্দ্রের প্রার্থী অমর শাখা মঞ্চে উঠতে পারেননি। তিনি অভিযোগ করেন, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ সহযোগিতা করেননি এবং তাকে মিসগাইড করা হয়েছে, ফলে নিরাপত্তাজনিত কারণে তিনি মঞ্চে উঠতে ব্যর্থ হন। অন্যদিকে সালতোরা কেন্দ্রের প্রার্থী চন্দনা বাউরিও সভায় উপস্থিত ছিলেন না। তার দাবি, তিনি কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পাননি এবং বুথ পর্যায়ের প্রচারে ব্যস্ত ছিলেন। যদিও তিনি জানান, এর আগে আসানসোলের সভায় যোগ দিয়েছিলেন। প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকা সত্ত্বেও দুই প্রার্থীর অনুপস্থিতি বিজেপির অন্দরের অস্বস্তি বাড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনা দলের গোষ্ঠী কোন্দলকে প্রকাশ্যে এনেছে এবং নির্বাচনের আগে এই প্রভাব সংগঠনে কতটা প্রভাব পড়বে সেটাই এখন দেখার বিষয়। মুচির ব্যাংক অ্যাকাউন্টে 80 কোটি টাকার লেনদেন, গ্রেপ্তার 2। কানপুরে সাইবার প্রতারণার এক বড় চক্রের পর্দাফাশ করেছে পুলিশ, যেখানে অভিনব কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এই মামলায় ইতিমধ্যেই 2জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে সবথেকে চাঞ্চল্যকর তথ্য হলো, প্রতারণার লেনদেনের জন্য ব্যবহার করা হচ্ছিল এক মুচির ব্যাংক অ্যাকাউন্ট, যার মাধ্যমে প্রায় 80 কোটি টাকার লেনদেন হয়েছে। ঘটনার সূত্রপাত 2026 সালের জানুয়ারিতে, যখন ওষুধ ব্যবসায়ী অমিত রাঠোর অভিযোগ করেন যে শেয়ার ট্রেডিং এর প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে 13 লক্ষ টাকা নেওয়া হয়েছে। তদন্তে জানা যায়, প্রতারণার টাকা জমা পড়েছিল দিল্লির একটি ব্যাংক অজয় নামে এক মুচির ব্যাংক অ্যাকাউন্টে, যার সঙ্গে 656টি প্রতারণার অভিযোগ যুক্ত এবং উত্তরপ্রদেশ থেকে প্রায় 26 কোটি টাকা এই অ্যাকাউন্টে এসেছে। পুলিশ কমিশনার রঘুবীর লালের নেতৃত্বে তদন্তে গুলশান ও করণ নামে 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তারা সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করত এবং 60-40 অনুপাতে টাকা ভাগ করত। পুলিশ বেশ কিছু নথি উদ্ধার করেছে এবং চক্রের মূল চক্রীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। আমরা চাকরি দেব, আইপ্যাকের কাজ বন্ধের জল্পনা উড়িয়ে মমতার হুঙ্কার। আইপ্যাকের কাজ 20 দিনের জন্য বন্ধ থাকার খবর ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূল এই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে, বিরোধীরা বিষয়টি নিয়ে তীব্র কটাক্ষ করছে। সূত্রের খবর, আইনি বাধ্যবাধকতার কারণে আইপ্যাক কর্মীদের ইমেলের মাধ্যমে 20 দিন বাড়িতে থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করে অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের সঙ্গে যুক্ত সংস্থা ও কর্মীদের ভয় দেখানো হচ্ছে। তিনি আশ্বাস দেন, প্রয়োজনে এই কর্মীদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে এবং কাউকে বেকার হতে দেওয়া হবে না। অন্যদিকে বিজেপির দেবজিৎ সরকার দাবি করেন, তৃণমূলের পতন নিশ্চিত, আইপ্যাকের সিদ্ধান্ত তাদের নিজস্ব। সিপিএম নেতা সুজন চক্রবর্তীও কটাক্ষ করে বলেন, রাজ্যের যুবকদের চাকরি না দিয়ে বাইরের সংস্থার কর্মীদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে এই ঘটনায় রাজ্যের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। প্রতিদ্বন্দ্বী হয়েও তৃণমূলের প্রচারে 2 নির্দল প্রার্থী, রাজনৈতিক অভিসন্ধি নিয়ে প্রশ্ন বিরোধীদের। বাসন্তী বিধানসভা কেন্দ্রের 2 নির্দল প্রার্থী নিজেদের প্রচার না করে তৃণমূল প্রার্থী নীলিমা মিস্ত্রি বিশালের হয়ে প্রচার করছেন বলে অভিযোগ উঠেছে। এদের মধ্যে একজন তৃণমূলের অঞ্চল সভাপতি অসীম সর্দার এবং অন্যজন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ গৌরী নস্কর। এই ঘটনায় বিজেপি অভিযোগ করেছে, নির্বাচনের আইনের ফাঁক গড়ে বুথ ও কাউন্টিং এর একাধিক এজেন্ট ঢোকানোর উদ্দেশ্যে তৃণমূল নিজেদের লোককে নির্দল প্রার্থী করেছে। অসীম সর্দার ও গৌরী নস্কর নির্দল প্রার্থী হলেও তাদের নিজেদের প্রচার, দেওয়াল লিখন কিংবা পোস্টার কোথাও দেখা যায়নি, বরং তৃণমূল প্রার্থীর সভায় তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের দাবি, এই কৌশলের মাধ্যমে তৃণমূল বুথে বেশি সংখ্যক এজেন্ট বসানোর পরিকল্পনা করেছে। তবে অভিযোগ প্রসঙ্গে অসীম সর্দার জানান, যা বলার নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। গৌরী নস্করও বিজেপির অভিযোগকে গুরুত্ব না দিয়ে পরে মন্তব্য করার কথা বলেন। এই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে।
তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন। নদিয়ায় ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পূর্ণ। তীব্র গরমের মধ্যেও গণতান্ত্রিক কর্তব্য পালনে এগিয়ে এলেন নদিয়ার ভোট কর্মীরা। রবিবার শান্তিপুর ব্লকের ফুলিয়া বালিকা বিদ্যালয়ে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। সকাল থেকে শতাধিক ভোট কর্মী দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেন। অনেকের কাছে এটি প্রথম পোস্টাল ব্যালট ভোট দেওয়ার অভিজ্ঞতা হওয়ায় উৎসাহও লক্ষ্য করা যায়। এই ভোট গ্রহণ সাধারণ মানুষদের জন্য নয়, বরং আসন্ন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী ও ভোট কর্মীদের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছে। প্রশাসন জানিয়েছে মোট 1275 জন ভোট কর্মী এই পদ্ধতিতে ভোট দেবেন এবং প্রক্রিয়াটি দুদিন ধরে চলবে। তবে নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু না হওয়ায় তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন কয়েকজন ভোট কর্মী। যদিও শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী রায় জানান, প্রশাসন সব দিক বিবেচনা করেই ভোট প্রক্রিয়া পরিচালনা করছে। এলাকায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে। ঘন্টা পাঁচেক জিজ্ঞাসাবাদের পর বেহালার ব্যবসায়ীকে গ্রেপ্তার করলো ইডি। সোনা পাপ্পুর সূত্র ধরেই পাকড়াও জয় কামদার। কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে তল্লাশি সূত্র ধরে বেহালার ব্যবসায়ী জয় কামদারের নাম পায় ইডি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য একাধিকবার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। শেষমেশ রবিবার সকালে তার বাড়িতে অভিযান চালিয়ে ইডি তাকে আটক করে সল্ট লেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে। জয় কামদার প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত এবং অতীতেও তার বাড়িতে তল্লাশি চালিয়ে নগদ অর্থ উদ্ধার করেছিল কেন্দ্রীয় সংস্থা। সোনা পাপ্পুর মামলার তদন্তে বেহালা ও বালিগঞ্জে অভিযান চালায় ইডি। এমনকি কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বাড়িতেও তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, ফেব্রুয়ারিতে বালিগঞ্জের কাকুলিয়া রোডে গুলিকাণ্ডের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়ায়। তার সহযোগীদের গ্রেপ্তার করা হলেও তিনি এখনো পলাতক। এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের সূত্র মিলেছে বলে দাবি ইডির এবং সেই সূত্র ধরেই জয় কামদারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। বাজারে মাছের ডিম কিনে প্রচার, অসিত মজুমদারের খোঁজে হাসপাতালে দেবাংশু। রবিবার চুচুড়ায় তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রচারের ফাঁকে চকবাজারে জনসংযোগে গিয়ে মাছের ডিম ও সবজি কেনেন। তিনি জানান, মাছের ডিমের বড়া তার প্রিয়। বাজার ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তাও বলেন তিনি। অন্যদিকে তার প্রচারের মধ্যে অসুস্থ হয়ে পড়েন চুচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। শনিবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। দেবাংশু হাসপাতালে গিয়ে তার খোঁজ নেন এবং জানান, প্রচারের সময় থেকেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তীব্র গরম ও বয়সজনিত কারণকে অসুস্থতার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। দেবাংশু আরও জানান, অসিত মজুমদার দীর্ঘদিন ধরে সিওপিডি ও রক্তচাপের সমস্যায় ভুগছেন। যদিও তিনি নার্সিংহোম থেকে ছুটি নিতে চান, চিকিৎসকদের অনুরোধ করা হয়েছে সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখতে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স।